নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ডিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। মেয়েদের সিঁদুর কিনে নেওয়ার প্রতিশোধ সফল মহাদেবের আশীর্বাদে। বারাণসীতে দাঁড়িয়ে অপারেশন সিন্দুরের সাফল্য, মহাদেবকে উৎসর্গ মোদী। রাজ্যের মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। পুরুলিয়া 23 আধিকারিককে নিয়ে গঠিত টাস্ক ফোর্স। 2রা আগস্ট থেকে 3রা নভেম্বর পর্যন্ত সমস্ত বৈঠক ও প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত। মানিকতলা ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, আহত 2 শিশু সহ মোট 6 জন। দুর্ঘটনায় ফের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধের সমস্যার সমাধান করল সরকার। চালু হলো কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস। 4 আগস্ট সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত চলবে এই বাস, ভাড়া 10 টাকা। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে ভারত, দাবি ট্রাম্পের। এই পদক্ষেপে খুশি ট্রাম্প, যদিও ট্রাম্পের এই মন্তব্য নিয়ে ভারতের তরফে সরকারিভাবে কিছুই বলা হয়নি। রাজ্যের মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরুলিয়ায় 23 আধিকারিককে নিয়ে টাস্ক ফোর্স গঠিত হয়েছে। জেলা শাসকের তত্ত্বাবধানে রাজ্যের নির্দেশে এই টাস্ক ফোর্স নিয়ে 2রা আগস্ট থেকে 3 নভেম্বর পর্যন্ত সমস্ত বৈঠক ও প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত করা হবে বলেই জানা যাচ্ছে। রাজ্যের মেগা প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুরুলিয়ার 23 আধিকারিককে নিয়ে টাস্ক ফোর্স গঠিত হয়েছে। জেলা শাসকের তত্ত্বাবধানে রাজ্যের নির্দেশে ওই টাস্ক ফোর্স শুক্রবার বিকেলে পুরুলিয়া জেলা প্রশাসন ভবনে কনফারেন্স হলে এই টাস্ক ফোর্স ও জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক। যেভাবে রাজ্যের এই বৃহৎ প্রকল্পটি রূপায়িত হবে তাই বৈঠকে বিস্তারিতভাবে তুলে ধরেন জেলা শাসক। প্রত্যেকটি প্রকল্পে 5 লক্ষ টাকা বরাদ্দ করার বিধি রয়েছে। একটি বুথের ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ 10 লক্ষ টাকা। কিন্তু সংশ্লিষ্ট বুথে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প যদি থাকে যার জন্য 12 লক্ষের কাছাকাছি খরচ হয়ে থাকে, সেই ক্ষেত্রে বাকি খরচ জেলার সংশ্লিষ্ট দপ্তর থেকে দিতে হবে। রাজ্যের নির্দেশ জেলা টাস্ক ফোর্সের পাশাপাশি প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয়। পুরুলিয়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই জেলায় প্রায় 850টি শিবির হবে। এই প্রকল্পের বিধি অনুযায়ী 3টি বুথ নিয়ে একটি করে শিবির হওয়ার কথা। চলতি বছরের হিসাবে পুরুলিয়ায় বুথের সংখ্যা বেড়ে হয়েছে 2528টি। তার ভিত্তিতেই শিবিরের তালিকা তৈরি করা হয়েছে। এই শিবিরের জন্য মাইকিংয়ের পাশাপাশি রাজ্যের লোক প্রসার প্রকল্পেরও প্রচার করা হচ্ছে জেলায়। শনিবার জেলায় মোট 23টি ক্যাম্প হবে। এই প্রকল্পের কাজে জেলায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে 23 জনের ওই টাস্ক ফোর্স। ওই টাস্ক ফোর্সে পুরুলিয়ার পুলিশ সুপার ছাড়া 3 অতিরিক্ত জেলা শাসক, পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর, মানবাজারের মহকুমা শাসক রয়েছেন। এছাড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প আধিকারিক, আঞ্চলিক পরিবহন আধিকারিক, পুরুলিয়া জেলা পরিষদের সচিব, জেলা শিক্ষা আধিকারিক, নির্বাচন দপ্তরের অফিসার ইনচার্জ, বিদ্যুৎ বিভাগের আঞ্চলিক প্রবন্ধক, পূর্ত দপ্তরের সিভিল, মেকানিক বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের কার্যনির্বাহী বাস্তুকার ছাড়া জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক, প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক, শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক, মৎস্য দপ্তরের সহকারী অধিকর্তা ও কৃষি বিপণন দপ্তরের আধিকারিক রয়েছেন। এদিনের বৈঠকে ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহ বিধায়করা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এই প্রকল্পে মোট 15টি বিভাগ, সেই সঙ্গে বিবিধ হিসাবে আরেকটি মিলিয়ে মোট 16টি বিভাগের কাজ হবে। মুখ্যমন্ত্রীর বলা নকশা অনুযায়ী 3টি বুথ নিয়ে একটি ক্যাম্প বা শিবির তৈরি হবে। সে এলাকায় মানুষজনদের সঙ্গে সংশ্লিষ্ট ব্লকের বিডিওদের পাশাপাশি এলাকার সমস্ত জনপ্রতিনিধি ও যে সকল কাজ নিয়ে এই প্রকল্প তার আধিকারিকেরা উপস্থিত থাকবেন। সংশ্লিষ্ট বুথ এলাকায় সহমতের ভিত্তিতে ওই প্রকল্প নেওয়া হবে। তারপর সেই প্রস্তাবিত প্রকল্প বিডিওর কাছে আসবে। ব্লক স্তরে আলোচনার পর তা মহকুমা শাসকের কাছে এসে সংশ্লিষ্ট বিভাগের নোডাল অফিসারের মধ্যে দিয়ে জেলা শাসকের কাছে আসার পরই জেলা টাস্ক ফোর্সের বৈঠক হবে। তারপর জেলা শাসকের অনুমোদন ক্রমে তা যাবে রাজ্য টাস্ক ফোর্সের কাছে। মুখ্যমন্ত্রীর অনুমোদন ক্রমে ওই প্রকল্প রূপায়িত হবে। জেলা স্তরে টাস্ক ফোর্সের পাশাপাশি মহকুমা, ব্লক স্তরেও টাস্ক ফোর্স রয়েছে। বুথ ভিত্তিক এই বৈঠকগুলি চূড়ান্তভাবে সম্পূর্ণ করতে মহকুমা এবং ব্লকের টাস্ক ফোর্স কাজ করবে। তবে পুরসভা এলাকায় মহকুমা ভিত্তিক টাস্ক ফোর্স কাজ করবে। সেখানে মনিটরিং করবেন সংশ্লিষ্ট পুরসভার পুরপ্রধানরা।
2রা আগস্ট থেকে নভেম্বরের 3 তারিখ পর্যন্ত সমস্ত বৈঠক ও প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত করতে হবে। 15ই নভেম্বরের মধ্যে সেই প্রকল্প চূড়ান্ত করার সময়সীমা রয়েছে। তারপর 15ই জানুয়ারির মধ্যে সেই কাজ শেষ করার কথা বলা হয়েছে। রবিবার সমস্ত সরকারি ছুটি বাদ দিয়ে 61 দিনের মধ্যে বৈঠক সহ প্রস্তাবিত প্রকল্প চূড়ান্ত করার কথা বলা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরময় থই থই করছে জল, আর সেই জমা জলে পড়ে গিয়ে মৃত্যু হলো 5 মাসের এক শিশু কন্যার। একটানা চলা বৃষ্টিতে জলমগ্ন বিরাটিতে ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা। প্রতিবেশীরা জানাচ্ছেন, শনিবার স্থানীয় একটি বাড়িতে খাটের ওপর ঘুমাচ্ছিল 5 মাসের শিশু কন্যাটি। বৃষ্টির জলে ভাসছিল ঘর। আচমকাই ওই শিশু জলে পড়ে ঘটে যায় বিপত্তি। শিশুর মা পরে ঘরে ঢুকে দেখেন জমা জলে নিথর অবস্থায় পড়ে রয়েছে এক রত্তি। অতি সত্বর তাকে উদ্ধার করে স্থানীয় উত্তর দমদম পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে অবস্থার অবনতি হতে শুরু করলে শিশুটিকে স্থানান্তরিত করা হয় বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই শিশু কন্যাটির। এলাকাবাসীর অভিযোগ, উত্তর দমদমের 13 নম্বর ওয়ার্ডের এই দেবীনগর এলাকা ফি বছরই বর্ষায় জলমগ্ন হয়ে সংস্কার হয় না দীর্ঘদিন। ফলে বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে দেবীনগরের বিস্তীর্ণ অংশ। ঘরে ঢুকে যায় জল। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি বলে ক্ষোভ উগরে দিয়েছেন সকলেই। সাত সকালে দুর্ঘটনা খাস কলকাতায়, ফের ভাঙল বাড়ি। উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। চাঙড় পড়ল পাশের বাড়িতেও। তার জেরে আহত হয়েছেন 6 জন। তার মধ্যে রয়েছে 2 শিশু ও তাদের মা। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। ফের কলকাতায় ভেঙে পড়ল একটি প্রাচীন বাড়ি। উত্তর কলকাতার মানিকতলায় ভেঙে পড়ল বহু পুরনো এক রাজবাড়ির অংশ। শনিবার সকালেই আচমকা ভেঙে পড়ে দোতলা ওই বাড়ির একাংশ। ঘটনায় জখম হয়েছে 2 জন শিশু সহ মোট 6 জন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে ভর্তি করানো হয় ইএসআই হাসপাতালে। ঘটনাস্থল মানিকতলা মেন রোড। জানা গিয়েছে, বহু পুরনো এই বাড়িটি দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে চিহ্নিত ছিল কলকাতা পৌরসভার তালিকায়। স্থানীয়দের দাবি, বাড়ির কাঠামো জীর্ণ হয়ে পড়েছিল বহু আগেই। বারংবার জানানোর সত্ত্বেও কোনো রকম সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার সকালে আচমকাই বাড়ির একাংশ ভেঙে পড়ে রাস্তায়। সেই সময় বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল 2 শিশু। তাদের উপর ভেঙে পড়ে ইট পাথরের চাঙড়। ঘটনায় আহত হয়েছেন 2 শিশু সহ মোট 6 জন। চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ও পৌরসভা তরফে ঘটনাস্থলে পৌঁছেছে একটি দল। এলাকা ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য। বাড়ির বাকি অংশ বিপজ্জনক অবস্থায় রয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পৌরসভা। স্থানীয়দের অভিযোগ, পৌরসভা অনেক আগেই বাড়িটিকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনায় নতুন করে প্রশ্ন উঠছে শহরের বিপজ্জনক বাড়িগুলিকে ঘিরে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। হাই নিউজ নেটওয়ার্ক। সল্টলেকে বেহাল রাস্তা, বিক্ষোভে বিজেপি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মী সমর্থকদের। সল্টলেক এইচপি ব্লকে বিজেপির বিক্ষোভ। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ এসে বিজেপি কর্মীদের সরিয়ে দেয়। রাস্তা ভর্তি খানাখন্দে, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। যে সমস্ত জায়গায় গর্ত রয়েছে সেখানে সাদা থান ও সাদা মালা দিয়ে ঢেকে প্রতিবাদ বিজেপির যুব মোর্চার। এই প্রতিবাদ কর্মসূচির ফলে সল্টলেক হার্ট ক্লিনিকের কাছে রাস্তায় সমস্যায় পড়েন আমজনতা। তাই তাতে বাধা দিতে চায় পুলিশ। বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকেরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। বিজেপি কর্মীদের কথায় পরিষেবা মিলছে না, অথচ কোনো প্রতিবাদ দেখানো যাবে না। রাস্তা নিকাশির অবস্থা বেহাল, সল্টলেকে জল জমছে, অথচ পৌরসভা কিছুই করছে না। বিধাননগর পুরকর্তার দাবি, বর্ষার আগে রাস্তা মেরামত শুরু হয়েছে, নিকাশির কাজ চলছে। প্রসঙ্গত, নিম্নচাপ ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে রাজ্য জুড়ে টানা বৃষ্টি লেগেই রয়েছে। তার ফলে জল যন্ত্রণা লেগেই রয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জল ভর্তি। এই পরিস্থিতিতে প্রতিবাদেই সরব হল গেরুয়া শিবির। এর আগে সল্টলেকের ইসি এবং এফডি ব্লকে জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ করেন বিজেপির কর্মী সমর্থকেরা। শুক্রবার নদিয়া চাকদায় জমা জলে সাঁতার কেটে প্রতিবাদ করেন বিজেপির বিধায়ক বঙ্কিম হাজরা।
যদিও বিজেপি বিধায়কের এই প্রতিবাদকে নাটক বলে কটাক্ষ করেছে শাসক শিবির। হাই নিউজ নেটওয়ার্ক। নবান্নে চালু করা হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম। যাবতীয় নথি ডিজিটালকরণ করা হবে জানা গিয়েছে। পাশাপাশি সব জেলায় বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখার ব্যবস্থা থাকছে সেখানে। এবারে নবান্নে চালু হচ্ছে ডিজিটাল কন্ট্রোল রুম। নথি সবকিছু ডিজিটালকরণ করা হবে বলে জানা যাচ্ছে। এমনকি সব জেলার বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও দেখার ব্যবস্থা থাকছে। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ডিজিটাল কন্ট্রোল রুম অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলেই মনে করা হচ্ছে। এডিজি আইন শৃঙ্খলার অধীনে নবান্নের 3 তলায় এই ডিজিটাল কন্ট্রোল রুমটি খোলা হচ্ছে। সেখানে থাকবেন একজন সাব ইন্সপেক্টর, 2 জন এএসআই এবং 6 জন কনস্টেবল। আপাতত এই পুলিশ কর্মীদের নিয়েই কন্ট্রোল রুম চালু করা হবে। দিনে 24 ঘন্টাকে 3টে শিফটে ভাগ করা হচ্ছে। ভাগ করেই এই পরিষেবা চালু হবে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বারংবার প্রশ্ন তুলেছেন বিরোধীরা। মনে করা হচ্ছে সেই ক্ষেত্রে নজরদারি আরও জোরদার করার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে নবান্নের তরফে। কিছুদিন আগেই কলকাতা পুলিশের মতো নবান্নের পুলিশ কন্ট্রোল রুম থেকেও কয়েক হাজার সিসি ক্যামেরার মনিটরিং শুরু হয়। রাজ্যের অবস্থা সরাসরি দেখতে পান পুলিশ কর্তারা। মাস কয়েক আগেই সব জায়গার ছবি দেখার জন্য নবান্নে একটি আলাদা সিসি ক্যামেরার কন্ট্রোল রুম করা হয়েছিল। সেখান থেকেই গোটা রাজ্যের সিসি ক্যামেরার ছবিও দেখা যাচ্ছিল। পরে তার সঙ্গে যুক্ত করা হয় ডিজি কন্ট্রোল রুম। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 9 মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন, যার জেরে ভোগান্তি বহুগুণ বেড়েছে মানুষের। আর এই সমস্যা মেটাতেই এবার কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম শাটল বাস সার্ভিস চালু করছে রাজ্য। আগামী সোমবার থেকেই পরিষেবা পাবে যাত্রীরা। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেলে 5টা থেকে 8টা পর্যন্ত চলবে এই বাস। ভাড়া 10 টাকা। স্টেশন সংস্কারের জন্য আগামী 9 মাস বন্ধ থাকবে কবি সুভাষ মেট্রো স্টেশন। আর এই স্টেশন বন্ধের জেরে মানুষের ভোগান্তি বহুগুণ বেড়েছে। সেই সমস্যা মেটাতেই এবার কবি সুভাষ থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত শাটল বাস সার্ভিস চালু করছে রাজ্য। আগামী সোমবার থেকেই পরিষেবা পাবে যাত্রীরা। 32 সিটের এই বাস অফিস টাইমে সকাল 8টা থেকে 11টা এবং বিকেলে 5টা থেকে 8টা কবি সুভাষ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে যাতায়াত করবে, যার ভাড়া 10 টাকা। কবি সুভাষ স্টেশন বন্ধের জেরে যাত্রী কমেছে মেট্রোয়। কিছু মানুষ লোকাল ট্রেন থেকে নেমে অটোয় চেপে শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরলেও অনেকে আবার এই পথ এড়িয়ে যাচ্ছেন, কারণ অটোয় বিরাট লাইন। কেউ বালিগঞ্জ স্টেশনে গিয়ে বাস ধরছেন, কেউ বিকল্প পথ বেছে নিচ্ছেন। আর তার জেরেই এক দিন 25 থেকে 30 হাজার যাত্রী মেট্রোয় কমে গিয়েছে বলেই সূত্রের খবর। সাধারণ সময় দিনে 5.5 থেকে 6.5 লক্ষের মধ্যে যাত্রী ঘোরাফেরা করে, কিন্তু গত 3 দিনে 5.5 লক্ষের গণ্ডি টপকায়নি যাত্রী সংখ্যা। মেট্রো কর্তাদের কথায়, রোজ তো একই সংখ্যক যাত্রী মেট্রো ব্যবহার করে না, কিন্তু গড়ে ধরতে গেলে 1025 যাত্রী কম চড়ছেন মেট্রোয়। ক্যানিং, জয়নগর, ডায়মন্ড হারবার সহ দক্ষিণ 24 পরগনার প্রত্যন্ত অঞ্চলের বহু বাসিন্দা গড়িয়া স্টেশন, পাঁচপোতা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকেন শুধু এই মেট্রো ধরে দ্রুত কর্মস্থলে যাওয়ার জন্য। এই সমস্ত যাত্রীদের একাংশ তাই মেট্রোর পথ না মারিয়ে বাইপাসে এসে বাস ধরছেন, কারণ মেট্রো ধরতে গিয়ে তাদের বাড়ছে খরচ এবং সময় দুই। অন্যদিকে ক্ষুদিরাম স্টেশনকে ঘিরে কার্যত একটি অটো স্ট্যান্ড তৈরি হয়েছে। ভিড় বেড়েছে এই স্টেশনের। রাস্তায় তৈরি হয়েছে যানজট। প্ল্যাটফর্মের একাধিক পিলারে ফাটল ধরায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন পর্যন্ত সম্পূর্ণ মেরামত হয়ে ট্রেন চালু হতে প্রায় 10 মাস সময় লাগবে। ততদিন পর্যন্ত উত্তর দক্ষিণ মেট্রো শাখার দক্ষিণের প্রান্তিক স্টেশন শহীদ ক্ষুদিরাম। আর তাই যাত্রী সুবিধায় এই শাটল পরিষেবা শুরু করছে পরিবহন দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতির।